আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন। অ্যাকাউন্টিং ফ্যামিলির হিসাব বিজ্ঞান ধারাবাহিক প্রক্রিয়ায় আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব একাদশ দ্বাদশ শ্রেণী হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের সপ্তম অধ্যায় নিয়ে। অধ্যায়টির নাম হচ্ছে উৎপাদন ব্যয় হিসাব। এই অধ্যায়ে আজকে আমাদের ধারাবাহিক প্রক্রিয়া 3 নম্বর পর্ব। এই পর্বে আমি আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ সূত্র নিয়ে আলোচনা করব, যেগুলো আপনারা না জানলে আপনারা এই অধ্যায়ের বিভিন্ন অঙ্ক সমাধান করতে গেলে সমস্যায় পড়বেন। তো আমি আপনাদের জন্য এমন কিছু বাছাই করা সূত্র আপনাদের জন্য এখানে তুলে রাখছি। এগুলো যদি আপনারা অবশ্যই ভালোভাবে মুখস্থ করে নেন, তাহলে অবশ্যই আপনারা কি করতে পারবেন, যে অঙ্কগুলো খুব সহজে সমাধান করতে পারবেন। পূর্বের দুইটি পর্ব আমাদের খুবই গুরুত্বপূর্ণ, আর দ্বিতীয় পর্বে আমি আলোচনা করেছিলাম উৎপাদন ব্যয় বিবরণী কিভাবে তৈরি করতে হয়। আজকে 3 নম্বর যে পর্বটি আছে, এই পর্বের মাধ্যমে আপনাদের এই অধ্যায় থেকে যে এক ধরনের প্রশ্ন আসে, এই এক ধরনের প্রশ্ন সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাবে। কারণ আমরা প্রথম পর্ব থেকে আজকে 3 নম্বর পর্ব পর্যন্ত যে পদ্ধতিতে, অর্থাৎ দুইটি পদ্ধতিতে আপনাদের এখানে প্রশ্ন আসে, একটি হচ্ছে উৎপাদন ব্যয় বিবরণী থেকে, আরেকটি হচ্ছে আপনাদের বেতন ও মজুরি থেকে। তো আমরা উৎপাদন ব্যয় বিবরণী রিলেটেড যে বিষয়গুলো আছে, সেখান থেকে যে প্রশ্নটি আসে, ওই প্রশ্নের সবকিছু এই 3টি পর্বের মাধ্যমে আলোচনা করেছি। তো এই 3টি পর্ব অবশ্যই যদি ভালোভাবে দেখেন, আশা করি আপনারা এই রিলেটেড যত প্রশ্ন আসুক না কেন সমাধান করতে পারবেন। তো আজকের সূত্রগুলো খুবই গুরুত্বপূর্ণ, মাত্র কয়েক মিনিট লাগবে, আমি আপনাদেরকে সূত্রগুলো বলে দিব, আর কিভাবে মনে রাখা যায় সেই টেকনিকটিও আমি আপনাদেরকে এখানে বলে দিব। এই 8টি সূত্র আমি আপনাদের জন্য তুলে রাখছি। এই 8টি সূত্র অবশ্যই আপনারা খাতায় তুলে রাখবেন ভালোভাবে। দেখেন, এখানে আমি লিখে রাখছি যে প্রয়োজনীয় সূত্র। তো প্রয়োজনীয় সূত্রগুলোর মধ্যে প্রথমে হচ্ছে উৎপাদন একক। যদি আপনাকে কখনোই বলা হয় উৎপাদিত পণ্যের একক বের করতে বা উৎপাদন একক বের করতে, তখন কিভাবে বের করবেন, সেটা হচ্ছে বিক্রয় একক, তার সাথে যোগ করবেন সমাপনী একক। কি যোগ করবেন? বিক্রয় এককের সাথে যোগ করবেন সমাপনী একক। দুইটি যোগ করার পরে যে ফলাফল আসবে তার থেকে বিয়োগ করবেন প্রারম্ভিক একক। কি বিয়োগ করবেন? প্রারম্ভিক একক। তাহলে আপনারা এখানে পাবেন উৎপাদন একক বা উৎপাদিত পণ্যের একক। এরপরে 2 নম্বর সূত্রটি হচ্ছে তৈরি পণ্যের সমাপনী মজুদ। তৈরি পণ্যের সমাপনী মজুদ। তো তৈরি পণ্যের সমাপনী মজুদ আমরা কিভাবে বের করব? উৎপাদন ব্যয়, ভালো করে মনে রাখেন, উৎপাদন ব্যয় যতটুকু আপনাদের প্রশ্নে দেওয়া থাকবে, ব্যয় এখানে কিন্তু একক না, ভালো করে মনে রাখেন, টাকা, মানে কতটুকু ব্যয় হয়েছে তার মোট টাকাটা এখানে আপনারা বসাবেন। উৎপাদন ব্যয় ভাগ করবেন উৎপাদিত পণ্যের একক বা উৎপাদন একক দ্বারা। এই যে উৎপাদন একক পাইছি তা দ্বারা আমরা এখানে কি করব? ভাগ করব। এরপরে গুণ করব সমাপনী একক। কেন সমাপনী একক দ্বারা গুণ করব? কারণ আমাকে যেহেতু বের করতে বলছে তৈরি পণ্যের সমাপনী মজুদ, তো সেজন্য আমরা সমাপনী একক দ্বারা কি করব? এখানে গুণ করে ফেলবো। তাহলে আমরা এখানে তৈরি পণ্যের সমাপনী মজুদটা পেয়ে যাব। 3 নম্বর সূত্রটি হচ্ছে উৎপাদন ব্যয়ের উপর প্রশাসনিক খরচের শতকরা হার। দেখেন, কথাটি অনেক বড়। উৎপাদন ব্যয়ের উপর, কিসের উপর? উৎপাদন ব্যয়ের উপর। দেখেন, এখান থেকে সূত্রটা মুখস্থ করার প্রয়োজন নেই, এখানে সূত্রটা মনে রাখা খুবই সহজ। সেটা হচ্ছে উৎপাদন ব্যয়ের উপরে বলছে প্রশাসনিক খরচের শতকরা হারটা বের করতে বলছে। তো কিভাবে? দেখেন, যেহেতু উৎপাদন ব্যয়ের উপরে বলছে, সেজন্য উৎপাদন ব্যয়টাকে আপনি এখানে নিচে রাখবেন। আর যেহেতু প্রশাসনিক খরচের শতকরা হার বলছে, আর প্রশাসনিক খরচের শতকরা হার বের করতে বলছে, সেজন্য প্রশাসনিক খরচটাকে উপরে রাখবেন। দুইটিকে আপনি ভাগ করে 100 দ্বারা গুণ করলে এখানে আপনি শতকরা হারটা পেয়ে যাবেন। শতকরা বলতে বোঝানো হচ্ছে 100, সেজন্য আমরা এখানে 100 দ্বারা গুণ করছি। 4 নম্বর সূত্রটি হচ্ছে সমাপনী মজুদের মূল্য। সমাপনী মজুদের মূল্য আপনাকে অনেক সময় বলতে পারে বা প্রয়োজনে লাগতে পারে আপনাকে অঙ্কের ভিতরে, যে সমাপনী মজুদের মূল্য কিভাবে বের করতে হবে। দেখেন, সেটা হচ্ছে উৎপাদিত পণ্যের ব্যয়। আমরা যেভাবে পেয়েছিলাম আপনাদের উৎপাদন ব্যয় বিবরণী যেভাবে আপনারা করছেন, সেখানে যে আমরা উৎপাদিত পণ্যের ব্যয়টা পাবো তাকে আমরা এখানে বসাবো। তার দ্বারা আমরা এখানে ভাগ করব উৎপাদন একক দ্বারা। এই যে আমরা 1 নম্বরে পেয়েছিলাম উৎপাদন একক, এই উৎপাদন একক দ্বারা আমরা ভাগ করব। গুণ করব সমাপনী মজুদ একক। যেহেতু আমাদেরকে এখানে সমাপনী মজুদের মূল্য বের করতে বলছে, সেজন্য আমরা সমাপনী মজুদের একক দ্বারা কি করব? এখানে গুণ করে ফেলবো। এরপরে 5 নম্বরে বলা হচ্ছে নিট লাভ অনুপাত। নিট লাভ অনুপাত, যেহেতু নিট লাভ অনুপাত বলছে, সেজন্য আমরা নিট লাভটাকে উপরে রাখবো। আর অবশ্যই আমরা যে কোনো লাভ বের করার সময় বিক্রয় ধারা ভাগ করব। সেজন্য আমরা এখানে বিক্রয় ধারা ভাগ করব আর 100 দ্বারা গুণ করব, যেহেতু আমাদেরকে এখানে কি বের করতে বলছে? হার বের করতে বলছে বা অনুপাত বের করতে বলছে। 6 নম্বর সূত্রটি হচ্ছে রূপান্তর ব্যয়। রূপান্তর ব্যয় কিন্তু আমি প্রথম পর্বে আপনাদেরকে দেখিয়ে দিয়েছিলাম যে আমাদের প্রত্যক্ষ কাঁচামাল বা ব্যবহৃত কাঁচামাল বাদে যত প্রকার আমাদের প্রত্যক্ষ কাঁচামাল, অর্থাৎ কারখানার উপরই ব্যয় এবং প্রত্যক্ষ শ্রম বা মজুরি আর অন্যান্য প্রত্যক্ষ খরচগুলো যোগ করলে আমরা রূপান্তর ব্যয়টা পাবো। তো সেম কাজ এখানে করলাম, প্রত্যক্ষ ব্যয় যোগ করব কারখানার উপরই ব্যয়। এই প্রত্যক্ষ ব্যয়ের ভিতরে
ব্যবহৃত কাঁচামালটা নেই। ভালো করে মনে রাখেন, প্রত্যক্ষ ব্যয়ের ভিতরে কি আসবে না? ব্যবহৃত কাঁচামালটা আসবে না। আর আমরা কারখানার উপরি ব্যয়ের সাথে শুধুমাত্র প্রত্যক্ষ ব্যয়গুলো যোগ করব, কাঁচামাল বাদে। এরপরে দেখেন 7 নাম্বার হচ্ছে বিক্রয় মূল্যের উপর মুনাফার হার। কিসের উপর? বিক্রয় মূল্যের উপর মুনাফার হার। যেহেতু বিক্রয় মূল্যের উপর মুনাফার হার বের করতে বলছে, সেজন্য আমরা বিক্রয়টাকে নিচে নিয়ে যাব, অর্থাৎ নিট বিক্রয়কে এখানে নিচে রাখবো। আর এখানে যেহেতু মুনাফার হার বের করতে বলছে, সেজন্য মোট লাভটাকে উপরে রাখবো, 100 দ্বারা গুণ করব। সেম কাজ, যেমন উৎপাদন ব্যয়ের উপর প্রশাসনিক খরচ, যার উপরে বলবে তাকে আমরা সবসময় নিচে রাখি। সেজন্য বিক্রয় মূল্যের উপর মুনাফার হার যেতে বলছে, সেজন্য বিক্রয় মূল্যটাকে নিচে রাখবো আর মুনাফাটাকে উপরে নিয়ে যাবে, 100 দ্বারা গুণ করে ফেলবো। এরপর 8 নম্বর সূত্রটি দেখেন, যে এখানে আমাদেরকে বলছে, ক্রয় মূল্যের উপর মুনাফার হার। কিসের উপর? ক্রয় মূল্যের উপর মুনাফার হার বলছে। তো ক্রয় মূল্যের উপর মুনাফার হার কিভাবে বের করব? এখানে আমরা মোট লাভ ভাগ করব বিক্রিত পণ্যের ব্যয়, গুণ করবে 100 দ্বারা। এখানে দেখেন ক্রয় মূল্য যে কথা, বিক্রিত পণ্যের ব্যয় এক কথা। প্রশ্নে যদি বিক্রিত পণ্যের ব্যয় দেওয়া না থাকে, তাহলে ক্রয় মূল্যটাকে দিয়ে আপনি কি করবেন? এখানে ভাগ করবেন। তাহলে আপনি এখানে টোটালি ক্রয় মূল্যের উপর মুনাফার হারটা পেয়ে যাবেন। এই 8টি সূত্র মনে রাখেন, ইনশাল্লাহ আপনারা এখান থেকে প্রথমে আমরা যে 3টি পর্ব নিয়ে আলোচনা করছি, এই 3টি পর্বের আলোকে যে সৃজনশীল প্রশ্নটি আসে, সেটি আপনারা খুব সহজে সমাধান করতে পারবেন। পরবর্তী পর্বে ইনশাল্লাহ আমি আপনাদেরকে সৃজনশীল প্রশ্ন সমাধান করে দেব। এরপরে আমাদের আরো কিছু ধারাবাহিক পর্ব থাকবে এখানে, সেটি হচ্ছে আমাদের বেতন ও মজুরির বিবরণী কিভাবে তৈরি করতে হয়, আর প্রয়োজনীয় জাবেদা দাখিলে কিভাবে দিতে হয়। এরপরে আমাদের যে টেন্ডার বা দরপত্র তৈরি করতে হয়, সেই বিষয়টি আমি ইনশাল্লাহ পরবর্তী ভিডিওগুলোতে বুঝিয়ে দেব। তো আমরা এর আলোকে, অর্থাৎ প্রথম থেকে 3 নম্বর পর্ব পর্যন্ত যে বিষয়গুলো আলোচনা করছি, সেই বিষয়গুলোর আলোকে আমরা অবশ্যই কি করব? আপনাদেরকে সৃজনশীল প্রশ্ন সমাধান করে দিব পরবর্তী ভিডিওতে। এটি ছিল আমাদের 3 নম্বর পর্ব। এটি আমাদের 3 নম্বর পর্ব ছিল। তো আশা করি আপনারা আজকের এই সূত্রগুলো মনে রাখতে পারবেন। সকলেই ভালো থাকবেন। আরেকটি কথা বলি, সেটি হচ্ছে উৎপাদন ব্যয় বিবরণী যে ছকটি আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি, সেটি যদি কেউ বাসায় 5 থেকে 7 বার যদি হাতে কলমে লেখেন, তাহলে আশা করি আপনাদের ওইটি সারা জীবনে মনে থাকবে। অর্থাৎ যতদিন আপনারা এই অঙ্কটি করেন, ততদিন আপনাদের এগুলো মনে থাকবে। আর এই সূত্রগুলো আপনারা কয়েকবার পড়বেন এবং খাতার মধ্যে ভালোভাবে লিখবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন। আসসালামু আলাইকুম।